গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে আসতে পারে ভিন্ন চিন্তা। এবছরে নির্বাচন চায় সব রাজনৈতিক দল, দাবি বিএনপি নেতাদের। সংস্কারগুলো তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা। রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহ হতে আসতে পারে। স্থানীয় নয়, সংসদ ভোটে চোখ ইসির। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের খোঁজে মাঠে দুদক। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে জাতিসংঘ শরণার্থী সংস্থা। সুইজারল্যান্ডে ডক্টর ইউনুস ফিলিপ্পো গ্র্যান্ডি সাক্ষাৎ। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের বৈঠক। তুমুল সমালোচনার মুখে শুল্ক হার পরিবর্তন করল এনবিআর। ভোক্তা পর্যায়ে বাড়বে না ওষুধের দাম। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় আরোপিত ভ্যাটও প্রত্যাহার। চলতি বছরে নির্বাচন আয়োজন নিয়ে কোনো দলের দ্বিমত নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জরুরি সংস্কার শেষে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি দলটির। নেতারা বলছেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে ভিন্ন চিন্তা আসতে পারে বলেও দাবি তাদের। জাতীয় ঐক্য, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবার মতামত পর্যবেক্ষণ করেই এগোতে চায় দলগুলোর নেতারা। তারই ধারাবাহিকতায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিস। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দাবি, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কারো সঙ্গে দ্বিমত নেই। বলেন, জুলাই আগস্টে নির্বাচনের আহ্বানে বিএনপির সঙ্গে একমত খেলাফত মজলিসও। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। এদিকে দেশে ফেরত আসা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। একটি জনগণের দল, যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারে দেশটা ফিরে আসে। একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহ হতে আসতে পারে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় একথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, কমিশন সেটাকেই প্রাধান্য দিচ্ছে বলে জানান তিনি। নির্বাচন কমিশন তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেওয়াই বর্তমান কমিশনের লক্ষ্য।
জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুদক। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দিনের ভোট রাতে 90% বেশি ভোট গণনা প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহারের নেতৃত্ব দেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী নির্দেশে কাজ করেন দলটির ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী। দুদকের দাবি, এসবই হয়েছে অর্থের বিনিময়ে। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এমন অভিযোগ সবসময় সোচ্চার ছিল বিএনপি সহ বিরোধী দলগুলো। তাদের দাবি, দাপট দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে ভোটারবিহীন সেই নির্বাচনে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। 5 আগস্ট পট পরিবর্তনের পর এবার সে নির্বাচনে যারা আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগকে জয়ী করতে ভূমিকা রেখেছিলেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত ছিল এই অপকর্মে, যার অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2018 সালে দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল, সেই সংক্রান্তে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়েই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত। যদি 2014 সালের অভিযোগের বিষয়েও এসে থাকে, সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। দুদক জানায়, শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ঠিক করবেন কোন কোন কাজ কিভাবে এবং কত দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান কাজ সম্পন্ন করা যায়, সেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। এদিন 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়া 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর একথা জানান হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। সাইডলাইনে বেশ কিছু আলোচনায়ও অংশ নেন তিনি। এছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ইভেন্টের বাইরে সাইড লাইনে বেশ কিছু বৈঠকে অংশ নেন তিনি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। এ সময় গ্র্যান্ডি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত শরণার্থী সংস্থা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সমাধানের উদ্যোগ না নিয়ে আরও রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে, যে কারণে। একই দিন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাভসুইসের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বাংলাদেশের রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে ফিলিপো গ্র্যান্ডি বলেছেন যে উনি হেল্প করবেন। সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইংট্রান সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এ সময় তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল অ্যান্ড আর্ট অথরিটির চেয়ারম্যান শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। ইস্যুটা হচ্ছে
যে তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। এছাড়াও বিশ্বের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সঙ্গেও বেশ কয়েকটি মিটিংয়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ। সমালোচনার মুখে ওষুধ, পোশাক, মোবাইল সেবা, ইন্টারনেট সহ কয়েকটি পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার দুপুরে এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এতে বলা হয়, বিভিন্ন পক্ষের অনুরোধে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এর আগে অর্থ উপদেষ্টা বলেন, জিডিপির অনুপাত বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের সহজ উপায় হিসেবে গেল 9 জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। এর মধ্যে ওষুধের ওপর ব্যবসায়ী পর্যায়ে বাড়ানো ভ্যাট 3% থেকে কমিয়ে আগের মতোই 2.4% করা হয়েছে। অন্যদিকে নিজস্ব ব্র্যান্ড ব্যতীত পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে করা হয়েছে 7.5%। মোবাইল ফোনের রিম ও সিম সেবার ওপর 23% সম্পূরক শুল্ক আগের মতো 20% নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে আইএসপি সেবার ওপর 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে আগের মতো শূন্য করা হয়েছে। তারকা হোটেল ব্যতীত যেসব রেস্তোরাঁয় ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল তা আবার 5% নামিয়ে আনা হয়েছে। এছাড়া মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। নন এসি হোটেল, মিষ্টি ও নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। যদিও 9 জানুয়ারি ভ্যাট বাড়ানোর আগে এই হার ছিল 7.5%। বুধবার সচিবালয়ে এক সভা শেষে ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোই সরকারের লক্ষ্য। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন, আমার কাছে বিস্তারিত আছেই। এদিকে রাজস্ব বোর্ড আশা করছে ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোয় ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে না। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 10 লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার, যার প্রতি কেজিতে খরচ পড়বে প্রায় 60 টাকা। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধান ও পরিকল্পনা কমিটির বৈঠক শেষে এই কথা জানান খাদ্য উপদেষ্টা। 10 লাখ টন চাল গমের মধ্যে মিয়ানমার থেকে 22,000 টন চাল এসেছে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম থেকেও চাল আনা হবে। জি2জি ভিত্তিতে 2 লাখ টন গম আনা হবে রাশিয়া থেকে। খাদ্য উপদেষ্টা জানান, বাজারে চালের দাম এখন বাড়ছে না, বরং কমছে। সরকারি গুদামে প্রায় 13 লাখ টন চাল ও গম মজুত আছে। মায়ানমার থেকে 1 লক্ষ টন চালের জন্য আমরা চুক্তি হয়েছে, তার মধ্যে 22,000 টন চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে গেছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে। কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম, সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতেই পাচ্ছে। আমার মনে হয় যেটা অস্থিরতা যেটা ছিল বাই দিস টাইম, আপনি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা সম্ভবত লক্ষ্য করছেন। মোটা যে চালটা, স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 51 টাকাতেই হয় এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে। দেখছেন সন্ধ্যার সময়। অবৈধ অভিবাসীদের ধরতে এখন থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালাতে পারবে অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষ। বিভাগটিকে পূর্ণ ক্ষমতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মঙ্গলবার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেন পুরানো অনেক আইন। অভিবাসন থেকে পরিবেশ, সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দেশনা জারির মাধ্যমে ওলটপালট করেছেন অনেক কিছুই। পরে সংবাদ সম্মেলনেও নতুন প্রেসিডেন্ট খোলামেলা কথা বলেন বিভিন্ন বিষয়ে। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জেলেনস্কির সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে পুতিনের সঙ্গে কথা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। Entrepreneurship is built into the society, so we should not go away from that and follow this job-oriented society that we have to have a job and continue with the job. I think the whole thing will be entrepreneurship-oriented society. The young people grow up to make sure that he or she can participate in the economy on her own, on his own. And that's where the financial system has to be redesigned in a way it serves a purpose. Social business funds can be created so that the funds can be available to the young people. The educational system can be redesigned so that this is not getting a degree to get a job, kind of the conventional way of thinking. We go to the university, we go to the educational institution to prepare ourselves to become entrepreneur, become creative person, which we are. Simply, we kind of sharpen the creativity. Education gives us the knowledge and gives us the opportunity to make sure we come out as an individual creative person and contribute. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।